কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আবারও চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে ইংরেজির উপরে। আমি তো তোমাদের প্রীতম স্যার চলে আসছি এডুফিক্স ল্যাবের পক্ষ থেকে। আজকে আবারও একটি ক্লাস নিব, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটি অংশ আছে, গুরুত্বপূর্ণ অংশ হলো যেটাকে আমরা এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের উপরে অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকে যে কেন আসলে কন্ডিশনাল সেন্টেন্স গুলো আসলে ভিন্ন হয়, এটা পিছনে আসলে কারণ কি, কিভাবে আসলে সঠিকভাবে কন্ডিশনাল সেন্টেন্স গুলো থেকে নাম্বার বের করা সম্ভব। এই পুরো ব্যাপারটা আমার মনে হয় আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাতে পারবো কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সটি সেন্টেন্স মেকিং এর জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা প্রিভিয়াস যে ক্লাসটি করেছিলাম সেই প্রিভিয়াস ক্লাসটি ছিল কিন্তু মূলত কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। আজকে সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমরা গতদিন পড়াইনি, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে কিভাবে তৈরি করতে হয় প্রথম কথা বলি। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমাদের তো 5টা বাক্য আসছে, হ্যাঁ, 5টা বাক্যের মধ্যে একটা বাক্য তুমি পাবেই যেটা কিনা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসবে। এই জন্য এটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই জন্য আজকের এই ক্লাসটি একটু মনোযোগের সাথে না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কোন জায়গাটা বুঝতে পারছো না, তাহলে আমাদের সুবিধা হবে আর কি তোমার সমস্যাগুলোকে সলভ করা। ঠিক আছে, তাহলে চলো কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি। প্রথম কথা হচ্ছে আমরা কন্ডিশন শব্দ থেকে এই কন্ডিশন শব্দটিকে পেয়ে আসছি। এখন কন্ডিশন শব্দের অর্থ কি? কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। কন্ডিশন শব্দের অর্থ কি? শর্ত। এখন শর্ত আসলে আমরা কখন দেই? ধরো বাংলা যদি আমরা কখনো কারোর সাথে কথা বলে থাকি এভাবে যে তুমি যদি আমার জন্য আহ, এই কাজটি করো তাহলে আমি তোমার জন্য ওটা ভেবে দেখব। ঠিক একই রকম ভাবে আমরা ইংলিশে যখন আমরা কোনো ধরনের শর্ত দেই তখন সেই শর্তটি আমরা কিভাবে দিব, কিসের মাধ্যমে দিব, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো একটি শব্দ আছে, সেটা হচ্ছে কি ইফ। কি লিখলাম এখানে? ইফ লিখেছি। আচ্ছা, এই ইফ শব্দটির বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে যদি। তো আমি পাশে লিখবো যে ইফের বাংলাটি লিখছে এখানে, ইফ মানে কি যদি। এখন এই ইফের একটি নেগেটিভ ফর্ম আছে, সেটাকে আমরা চিনি হচ্ছে আনলেস হিসেবে। কি হিসেবে চিনি? আনলেস। এটা অর্থ হচ্ছে যদি না। তো প্রথমত ইফ এবং হচ্ছে আনলেস, এই দুটো শব্দকে আমার খুব বেশি প্রয়োজন পড়বে কন্ডিশনাল সেন্টেন্স করতে গিয়ে। ঠিক আছে, এই জন্য শুরুতেই আমরা এই দুইটা শব্দ সম্পর্কে আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে কি ইফ, আর এটা হচ্ছে কি আনলেস। আর যে কথাটা আসলে না বললে আসলে হচ্ছে না, তা হচ্ছে এই ইফ এবং আনলেস, এই দুটো শব্দকে আমরা আসলে কি পার্ট অফ স্পিচ বলতে পারি, বা এটা আসলে কি ধরনের ওয়ার্ড, এটা আমাদের জানতে হবে। একটু গেস করো আসলে তোমরা যারা যারা মোটামুটি ক্লাসগুলোর সাথে খুব ভালো ইন্টারেকশন করতে চাও, তাহলে একটু গেস করো তো এখানে যে ইফ আর আনলেস এই দুইটা শব্দের মধ্যে আসলে কোনটা কি ধরনের পার্ট টু স্পিচ। কারা কারা গেস করেছো উত্তরটা মিলিয়ে নাও। এখানে ইফ এবং আনলেস দুটোকে আমরা একসাথে বলে থাকি হচ্ছে কনজাংশন। কি বলি? কনজাংশন। গত ক্লাসটি যারা যারা মিস করেছো, আমি এখন বলছি যে আমাদের পেজে কিন্তু সেই সবগুলো ক্লাসে কিন্তু রেকর্ড হয়ে থাকে। তোমরা যারা আজকে ক্লাসটি প্রথমবারের মতো করছো তারা কিন্তু চাইলেই এই ক্লাসের যে পূর্ববর্তী ক্লাসটি ছিল, আই মিন 10 তারিখে একটি ক্লাস ছিল ইংলিশের উপরে, সেই ক্লাসে তুমি ইচ্ছা করলে কিন্তু চেক আউট করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বুঝলাম যে ইফ এবং আনলেস দুইটা ওয়ার্ডই আসলে কি কনজাংশন। আর কনজাংশনের কি কাজ সেটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি ভালোভাবে কিন্তু বলে দিয়েছিলাম। তারপর একটু বলছি, কনজাংশনের কাজ হচ্ছে কানেক্ট করা। ঠিক আছে, আমরা যখন কম্পেয়ারিং সেন্টেন্সটি করব তখন দেখবো যে সেখানে একাধিক ক্লজ চলে আসে। ঠিক আছে, একাধিক ক্লজ দিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে হয়। আর যেহেতু একাধিক ক্লজ চলে আসে, সেই একাধিক ক্লজ গুলোকে কানেক্ট করার জন্য যেই স্পেশাল ওয়ার্ডটি প্রয়োজন, সেই স্পেশাল ওয়ার্ডটি হচ্ছে কি কনজাংশন, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে সংযোজক অব্যয়। এখন অন্য কথায় আসি, তা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, সেই ক্লাসিফিকেশনে আমি একটু চলে যেতে চাই। সাউন্ড প্লাস হচ্ছে আমার এই বোর্ডের লেখাগুলো কি তোমরা কি খুব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা সেটা কিন্তু আমাকে একটু জানালে ভালো হয়, তাহলে আমি হয়তো বা আরেকটু কনসিয়াস হতে পারবো ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, এই ক্লাসিফিকেশনের মধ্যে যদি আমরা আসি তাহলে আমরা দেখব এই কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি? 4টি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে দিয়েছি জিরো কন্ডিশনাল, তারপর আমরা দিব হচ্ছে
ফার্স্ট কন্ডিশনাল, দেন আসবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং এট লাস্ট হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে কয়টা দেখা যাচ্ছে? একটি, দুটি, তিনটি এবং চারটি। তাহলে তুমি যদি না জেনে থাকো যে কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট কয়টি বা হাউ মেনি কাইন্ডস আর देयर ইন এ কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে আজকে এটা জেনে নিও। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগ করতে পারি? চারটা ভাগে। চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা সম্ভব। আমরা একটি একটি করে বোঝার চেষ্টা করব যে কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি যেটাকে সার্কেল দিয়েছি সেটার নাম হচ্ছে কি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমি এখন প্রথমে কথা বলতে চাই, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো সিকোয়েন্স অনুযায়ী আসবে, ঠিক আছে? ওকে, এখন জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি আসলে? আমি যে কথাটা আসলে স্টুডেন্টদেরকে সবসময় বলে থাকি বা বলে আসছি তা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে আসলে ইফ এর ব্যবহার আসছে। ইফ যখনই ব্যবহার হবে তখনই বাক্যটি কি হয়ে যায়? কন্ডিশনাল সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য তোকে মাথায় রাখতে হবে সবসময় যে যে কোনো প্রকার কন্ডিশনাল সেন্টেন্স মানেই হচ্ছে কি সেখানে কন্ডিশন হিসেবে ইফ থাকবে, ঠিক আছে ব্যাপারটা? তো এখন ইফ যদি থাকে তাহলে আমি দেখবো যে ইফটা আসলে কোথায় থাকছে, আর ইফ যুক্ত যে ক্লজটি আসছে সেই ক্লজটি আসলে কিভাবে কি নামে ডাকা হয়। ধরো এখানে লেখা আছে যে ইফ আমি এখানে একটা ডেমো সেন্টেন্স লিখলাম। ডেমো সেন্টেন্সটা হচ্ছে এই জন্যই লিখলাম কারণ পরীক্ষায় যে প্যাটার্নে আসবে সেই প্যাটার্নে আসলে আমাদের বাক্যগুলো প্র্যাকটিস করার প্রয়োজন। তা না হলে আমি যতই তোমাকে সকল কন্ডিশনাল সেন্টেন্সে সবকিছু বুঝাই না কেন, ফ্যামিলি, তাদের জাত, গোষ্ঠী সব বুঝাই না কেন, কিন্তু আমরা আসলে পরীক্ষায় কিভাবে এগুলাকে অ্যাপ্লাই করতে পারবো সেটাকে সবার আগে জানা প্রয়োজন। যেমন এখানে আমি একটা সেন্টেন্সের একটি পার্ট লিখেছি, সেটা হচ্ছে কি ইফ ওয়াটার বয়েলস। আচ্ছা, এখন ইফ ওয়াটার বয়েলস এটার মানে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে? মানে পানিকে যদি সিদ্ধ করা হয়, ঠিক না ব্যাপারটা? মানে সিদ্ধ করা মানে হচ্ছে পানিকে যখন ফুটানো হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ধরো প্রথম কথা হচ্ছে জিরো কন্ডিশনাল আমরা সেটাকেই বলতে পারি, তা হচ্ছে যদি কখন দেখো যে বাক্যটির মাঝখানে একটি ফ্যাক্ট বা ঘটনা কিংবা কোনো সাইন্টিফিক বা বিজ্ঞানসম্মত কোনো বিষয় চলে আসতেছে যেটা কিনা কখনোই পাল্টানো সম্ভব না। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল শো করি। ধরো এখন তো বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সব জায়গায় মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে কম বেশি। এখন বৃষ্টি যদি হয় তাহলে কি হবে? রাস্তা ভিজে যাবে, এটা তো সত্য কথা। এটা একটা ফ্যাক্ট বা এটা একটা সাইন্টিফিক বিষয়। এটা এমন হবে না যে আজ থেকে 100 বছর আগে বৃষ্টি হলে রাস্তা ভিজতো না, এখন ভিজে, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তখনও ভিজতো, এখনো ভিজতেছে, ভবিষ্যতেও ভিজবে। সো এই ফ্যাক্টের ব্যাপারটা কিন্তু আমরা কেউ কিন্তু অ্যাভয়েড করতে পারি না। তো এই ধরনের যে বাক্যগুলো থাকবে যেটা কিনা কখনোই পাল্টাবে না বা বদলাবে না, এই বিষয়টার উপর নির্ভর করে আসলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি ধরনের সেন্টেন্স? যেই ধরনের সেন্টেন্স মূলত একটি ফ্যাক্টের উপর ভিত্তি করে তৈরি হয় বা একটি সাইন্টিফিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হবে, সেটাকে আমরা সাধারণত জিরো কন্ডিশনাল আন্ডারে এনে সেটাকে সলভ করতে পারি। এটা কেন ভিন্ন তা জানার জন্য আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় একটু শেয়ার করতে, তা হচ্ছে এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স করতে গেলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্স আসলে আসলো কোথা থেকে। সেন্টেন্সের প্রকারের মধ্যে তো কন্ডিশনাল সেন্টেন্স ছিল না, হ্যাঁ এক্স্যাক্টলি ছিল না। আমরা সেন্টেন্সের যদি ক্লাসিফিকেশন গুলো দেখি, একটা হচ্ছে যে অরিজিন অনুযায়ী সেন্টেন্স ইজ অফ 5 কাইন্ডস। আরেকটা হচ্ছে আমরা যদি বলি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হাউ মেনি কাইন্ডস আর দেয়ার ইন এ সেন্টেন্স। তো এখান থেকে 3টা কাইন্ডস বের হচ্ছে। কি কি বের হচ্ছে? সিম্পল বের হচ্ছে, কমপ্লেক্স বের হচ্ছে, আর একটা কি কম্পাউন্ড বের হচ্ছে। তো এই 3 প্রকার সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আছে। তো কোনটার অন্তর্ভুক্ত আছে কন্ডিশনাল সেন্টেন্স? এক্স্যাক্টলি, কন্ডিশনাল সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স?
সবাই একটু নোট করে ফেলো খাতায়, কারণ দেখা যাচ্ছে কি ক্লাসে যতই আসলে ক্লাসে আমরা মনোযোগী থাকি না কেন, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ঘন্টা খানিক পরেই আসলে আমাদের ব্রেইনের মধ্যে একটা ঝড় বা তুফান সৃষ্টি হয়ে যায়, যে ঝড় বা তুফানের কারণে এগুলো সব উড়ে চলে যায়। এই জন্য আমি চাই যে আমি যা বোর্ডে লিখবো বা আমি যা মুখ দিয়ে বলছি তা যদি তুমি শুনে থাকো এবং প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই খাতায় নোট করতে ভুলতে পারবে না। তাহলে এখানে কি লিখছিলাম আমি? এখানে কন্ডিশনাল সেন্টেন্স is a kind of complex sentence, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স ইজ এ কাইন্ড অফ কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ধরনের সেন্টেন্সে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের প্রকার বলা হচ্ছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আসলে সেন্স যদি তোমার না থাকে, তাহলে কিন্তু আসলে এটা নিয়ে আলোচনা করলে তোমার মধ্যে একটু বিভ্রান্তি আসতে পারে বা একটা ভয় কাজ করতে পারে যে আমি তো এটা আসলে বুঝতেই পারছি না যে আসলে কি বুঝাচ্ছেন স্যার। তো চলো আগে একটু বুঝে নিই যে কমপ্লেক্স সেন্টেন্সের আসলে ব্যাপারটা আসলে কি নিয়ে তৈরি হয়। প্রথম কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকবে। দুইটা পার্টের মধ্যেই কি থাকে? ক্লজ থাকে। দুইটা পার্টের মধ্যেই ক্লজ থাকে। এখন ক্লজ কি জিনিস আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি ক্লজ আসলে কি জিনিস, তারপর আজকে যারা একদম নতুন ক্লাসের মধ্যে তাদের জন্য আবারও বলছি, ক্লজ আসলে এমন একটি গ্রুপ অফ ওয়ার্ডস কে বোঝানো হয় যেই গ্রুপ অফ ওয়ার্ডস এর ভিতরে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে। ঠিক আছে? আমি কিন্তু গত ক্লাসে কিন্তু এটা ভালো করে বলেছিলাম, গত শুক্রবার যে ক্লাসে নিয়েছিলাম, যে ক্লজ আসলে কি এক প্রকার মিনি সেন্টেন্স। একটা সেন্টেন্স তৈরিতে যা যা প্রয়োজন একটা ক্লজ তৈরিতে ঠিক তা তা প্রয়োজন পড়ে। এখন এই যেহেতু দুইটা ক্লজ নিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, এখন বুঝতে হবে যে ক্লজ গুলো আসলে একই ধরনের কিনা। না, একই ধরনের হয় না। যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং অপরটি প্রিন্সিপাল ক্লজ হবে। ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজকে আমরা অনেকে অনেক টাইমে ডাকতে পারি মেইন ক্লজ হিসেবে ডাকতে পারি, তারপরে হচ্ছে আমরা এটাকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, অন্যদিকে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। ঠিক আছে? তো এটা আসলে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে এখানে একটি প্রিন্সিপাল ক্লজ বা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার পাশাপাশি থাকবে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো, প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবো? সবাই খাতায় নোট করো যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ওই ধরনের ক্লজ যেই ক্লজের মধ্যে কোনো প্রকার কনজাংশন থাকবে না। কি থাকবে না? আমি একটু বোর্ডটা একটু মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, কি থাকবে না? কোনো প্রকার কনজাংশন থাকবে না। কি কথাটা কি খুব কঠিন হচ্ছে? প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনবো আমরা? যেই ক্লজের মধ্যে কোনো প্রকার কনজাংশন থাকে না সেই ক্লজকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ বলা হয়। ঠিক আছে? ওকে। আর সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো? সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কনজাংশন থাকবে এবং সেই কনজাংশনটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন এখানে থাকবে। ঠিক আছে? তার জন্য লিখেছে সাবঅর্ডিনেট কনজাংশন এক্সিস্টস। তো কথাটা কি আসতেছে এখানে, যে একটা কমপ্লেক্স সেন্টেন্স কি কি জিনিস দিয়ে তৈরি হয়। ফার্স্ট অফ অল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে ভাঙলে আমরা দুইটা ক্লজ পাবো। এই দুইটা ক্লজের মধ্যে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং অন্যটি হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে সকল ক্লজের মধ্যে কোনো প্রকার কনজাংশন থাকে না সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে যে সকল ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা তোমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, তোমরা যে নামে দেখে অভ্যস্ত আর কি। এখন দেখো এখানে আমরা এই কথাটা নিয়ে আসছিলাম এই কারণে, কারণ যেহেতু একটি কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু একটি কমপ্লেক্স সেন্টেন্সের অংশ, এখন এখানে আমরা কি দেখাচ্ছি? এখানে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু একটি কমপ্লেক্স সেন্টেন্সের অংশ, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা কি কি পাবো? সেম জিনিস পাবো। ঠিক যেরকম আমরা বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজ পাবো, আর কি পাচ্ছি আমরা? আর এটা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, তাই না? ওকে। এখন এই সাবঅর্ডিনেট ক্লজ এর মধ্যে কি থাকবে একটু বলো তো, একটু বুদ্ধি করে বলো। আমি কিন্তু একটু ক্লু দিয়ে রেখেছি, কারণ আমি প্রথমেই বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, সেখানে ইফ অথবা আনলেস থাকছে, তাই না? ইফ অথবা আনলেস ছাড়া সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা সম্ভব হয় না। ঠিক আছে? এজন্য ইফ এবং আনলেস যদি আবার একটি কনজাংশন হয়ে থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজে তো কোন প্রকার কনজাংশন ব্যবহার হয় না আমরা জানি। তাহলে কনজাংশনটা কোথায় ব্যবহার হবে? সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার হবে। তাহলে যেই ক্লজের মধ্যে ইফটা যুক্ত থাকছে সেই ক্লজকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আরেকটি নাম দিব, সেটা হচ্ছে কি, এটাকে আমরা বলবো হচ্ছে রিজন ক্লজ। কি ক্লজ? রিজন ক্লজ।
এটা হচ্ছে কারণ বাক্যাংশ, ক্লজ মানে বাক্যাংশ। আমরা এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে রিজন ক্লজ, ঠিক আছে। আর অন্যদিকে এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, আমরা এটাকে বলি হচ্ছে রেজাল্ট ক্লজ। কি ক্লজ বলি এটাকে? রেজাল্ট ক্লজ। এখন কথা হলো যে এই যে রিজন ক্লজ এবং হচ্ছে রেজাল্ট ক্লজ, এই দুইটা ক্লজের কম্বিনেশনে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা হয়ে যাবে কি কি হবে? কন্ডিশনাল সেন্টেন্স হবে। এখন এখানে আমরা একটু দেখবো, একটা উদাহরণ দিচ্ছি আমরা। রিজন ক্লজ, রেজাল্ট ক্লজ মানে ঠিক হচ্ছে যে একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা উদাহরণ, আমরা অন্য উপর একটা উদাহরণ দিয়ে রেখেছিলাম, এই যে এখানে পেয়ে গেছি আমরা। খেয়াল করে দেখো, এখানে ইফটা যুক্ত করেছি কার সাথে? ওয়াটার বলসের সাথে, তাই না? তো আমি এইখানে যে অংশটুকুকে পেলাম, এটাকে আমরা কি ক্লজ বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে রিজন ক্লজ। কি ক্লজ বলবো? রিজন ক্লজ, ঠিক আছে। এখন কথা হলো যে পানি যদি ফুটানো হয়, তাহলে পানি কি হয়ে যাবে? পানি বাষ্প হয়ে যাবে। বিশ্বাস না হলে আজকে এখনই চুলার পাড়ে গিয়ে পানি সিদ্ধ করতে দাও, দেখো পানি কোথায় যায়, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা কি আসছে? ইফ ওয়াটার বয়েলস, হয়ে গেল। ইফ ওয়াটার বয়েলস ইট ভেপার্স, কথা বুঝো, বাষ্প হয়ে যায়, ইট ভেপার্স। তাহলে আমি এখানে কি করছি? এই যে আমরা এই যে ক্লজটা এখন নতুন করে লিখলাম, আমরা এই ক্লজটাকে আমরা বলতে পারি কি ক্লজ? এটা হচ্ছে রেজাল্ট ক্লজ। কারণ রেজাল্ট ক্লজ গুলো আসলে প্রিন্সিপাল ক্লজকে বোঝানো হয়। মূলত রেজাল্ট ক্লজ কারা হয়? প্রিন্সিপাল ক্লজ গুলো রেজাল্ট ক্লজ হয়। যে সকল ক্লজের মধ্যে কোনো প্রকার কনজাংশন থাকে না, সেটাই হচ্ছে কি রেজাল্ট ক্লজ, তাই না? এখন আমরা এটাকে একটু বুঝাতে চাই যে এটা কেন জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলছি আমরা। প্রথম কথা হচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্সের যে রেজাল্ট ক্লজটিকে আমরা পাই, সেই রেজাল্ট ক্লজের মধ্যে একটি বিশেষ ভার্ব ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? একটি বিশেষ ভার্ব ব্যবহার করতে হয়। সেই বিশেষ ভার্বটি ব্যবহার না করলে কন্ডিশনাল সেন্টেন্সটি আসলে পরিপূর্ণতা পাবে না। আর পরিপূর্ণতা না পেলে কি হবে? নাম্বার পাবে না। কিন্তু এখানে কিন্তু আমরা সেই বিশেষ ধরনের কোনো ভার্ব ব্যবহার করিনি, একদমই করিনি। শুধুমাত্র আমরা এখানে একটা সাবজেক্ট লিখেছি এবং এখানে একটা মেইন ভার্ব লিখেছি, অন্য কোনো বিশেষ প্রকার ভার্ব কিন্তু এখানে আমরা ব্যবহার করি নাই। তাহলে তারপর এটা কেন কন্ডিশনাল সেন্টেন্স হলো? কারণ যেহেতু এটা একটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকে না? বিশেষ ভার্বটি থাকে না। আমরা একটু পরে বুঝাবো যে বিশেষ ভার্ব আসলে কাকে বোঝানো হচ্ছে, কোন ভার্বগুলোকে বিশেষ ভার্ব বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স একটা উদাহরণ দিয়েছে, যার একটি অংশ ছিল এভাবে যে ইফ ওয়াটার বয়েলস। তাহলে এখানে পরবর্তী অংশটুকু আমরা করলাম কিভাবে? ইট ভেপার্স। এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব ছাড়া, সাবজেক্ট এবং মেইন ভার্ব ছাড়া আমরা কিন্তু অন্য কোনো প্রকার বিশেষ প্রকারের ভার্ব ব্যবহার করিনি, ঠিক আছে। এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের বিশেষত্ব। যদি আমরা করতাম, ধরো এরকম ভাবে যদি আমরা করি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? ইট ভেপার্স এর পরিবর্তে ইট উইল ভেপার। কি লিখেছি এখানে? ইট উইল ভেপার। তাহলে কি বোঝা যাচ্ছে? যে আমি এই ভার্বটিকে আমি আসলে বিশেষ ভার্ব বলছিলাম এতক্ষণ ধরে। এখন খেয়াল করে দেখো, এখানে যে আমরা বিশেষ ভার্বটিকে ব্যবহার করেছি, আগের যে উত্তরটা লিখেছিলাম ইট ভেপার্স, এখানে কি ওই বিশেষ ভার্বটি ব্যবহার করা হয়েছিল? হয় নাই। কিন্তু যেহেতু বিশেষ ভার্বটি ব্যবহার করা হয়নি, এই জন্যই আমরা এটাকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলছিলাম। এবং মজার কথা হচ্ছে, জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুই ধরনের উত্তরই কিন্তু লিখা যায়, ঠিক আছে। দুই ধরনের উত্তরই কিন্তু লিখা যাবে, কোনো সমস্যা হবে না। তবে ব্যাপারটা হলো এটাই যে তোমাকে মনে রাখতে হবে যে এটাও কিন্তু আসলে সম্ভব। এই বিশেষ প্রকৃতির ভার্ব ছাড়া আসলে বাক্য তৈরি করা সম্ভব। অনেকে হয়তো মনে করতে পারেন যে উইল ছাড়া কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স আসলে হয়। এইভাবে হয়, ঠিক যেভাবে আমি বলছিলাম শুরু থেকে, যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি ধরনের সেন্টেন্স? যে সকল সেন্টেন্স আসলে ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল হচ্ছে ঘটনা সম্পর্কিত বা একটি বিজ্ঞানসম্মত এটি একটি ফলাফল আসে, সেই ধরনের বাক্যগুলোকে আমরা জিরো কন্ডিশনাল আকারে আমরা কিন্তু সেটাকে লিখতে পারি বা সেটাকে আমরা এইভাবে ফিল আপ করতে পারি। এখন এই বিশেষ প্রকৃতির যে ভার্বটা আমরা এখানে লিখেছিলাম উইল, এই উইল ভার্বটি আসলে কি একাই নাকি তার সাথে আরো কোন মেম্বার আছে? হ্যাঁ, মেম্বার তো অবশ্যই আছে। কারণ সব ধরনের বাক্যে উইল আসলে খুব বেশি ম্যাচ হয় না। ম্যাচ যেহেতু হয় না, এই কারণে উইলের পাশাপাশি আমরা ব্যবহার করি হচ্ছে ক্যান। কি ব্যবহার করি? ক্যান। তারপরে ব্যবহার করি হচ্ছে মে, আর উইল তো আছেই।
তাহলে এখানে কয়টা ভার্ব লিখলাম আমরা? এখানে 3টি ভার্ব লিখলাম। সি, আমরা যদি একটু প্রথম ওই লেটারগুলো দেখি, এটা হচ্ছে ক্যান এর সি, আর মেয়ের হচ্ছে এম, আর ডাব্লিউ এর উইলের হচ্ছে ডাব্লিউ। তাহলে এটাকে যদি আমরা একটু একসাথে করে লিখি তাহলে কি হচ্ছে এখানে? সিএমডব্লিউ হচ্ছে, ওকে ফাইন, না বিএমডব্লিউ বলি নাই, সিএমডব্লিউ বলেছি। তো তুমি শুধুমাত্র এই জিনিসটাকে মনে রাখবে যে যখনই তুমি কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স যখন তুমি করবে তখন তোমাকে অবশ্যই এই স্পেশাল 3টা ভার্বকে তোমাকে ব্যবহার করতে হবে। সেগুলো কি কি? সেগুলো সংক্ষেপে আমরা বলি হচ্ছে সিএমডব্লিউ। কি বলতে হবে? সিএমডব্লিউ। সি ফর ক্যান, অথবা কুডও বলা যাবে, কারণ টেন্সগত ভাবে ক্যানের পাস্ট ফর্ম কুড আছে। আর এম ফর হচ্ছে মে মাইট। তাহলে সি দিয়ে আমরা কি বুঝলাম? সি দিয়ে আমরা বুঝলাম হচ্ছে ক্যান আর হচ্ছে কুড। ওকে, এম দিয়ে কি হয়েছে? এম দিয়ে হয়েছে মে, আর এটা হচ্ছে মাইট। আর ডাব্লিউ থেকে কি বের হয়েছে? ডাব্লিউ থেকে বের হয়েছে উইল আর হচ্ছে উড। ঠিক আছে, তাহলে এই 6টি ভার্ব, হ্যাঁ এই 6টি ভার্ব, প্রথমটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল আর হচ্ছে উড। এই 6টি ভার্বের সমন্বয়ে যখন আমরা কোনো একটি রেজাল্ট ক্লজ লিখি তখনই কিন্তু সেটা কিন্তু আমরা বলতে পারি কি সেটা একটি কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু এই স্পেশাল ভার্বগুলো ব্যবহার হয় না কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্সে? ফার্স্ট কন্ডিশনালে, সেকেন্ড কন্ডিশনাল কি থার্ড কন্ডিশনালে? কি কোনটা উত্তর হবে? নাকি জিরো কন্ডিশনালে? হ্যাঁ, এটা ব্যবহার হয় না শুধুমাত্র জিরো কন্ডিশনাল সেন্টেন্সে, কারণ জিরো কন্ডিশনাল সেন্টেন্সে এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। এটা কেন পড়ে না? ধরো আমি তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম এখানে শুরুতে, যে ইফ ওয়াটার বয়েলস, তাই তো? আচ্ছা, এখন একটু আমি একটু বলি ব্যাপারটা আসলে কিভাবে, কেন আসলে দিতে হয় না। আমরা তো সাধারণত জানি উইল দিয়ে বা ক্যান দিয়ে কিংবা মে দিয়ে যখন আমরা কোনো বাক্য বলি তখন সেটাকে আসলে কি বোঝায়? ভবিষ্যৎকে নির্দেশ করে। যেমন আমি যদি এখানে বলি যেমন আই উইল কাম টুমরো, তাহলে কি বোঝাচ্ছে এখানে? আমি আগামীকালকে আসবো। আচ্ছা, আই ক্যান সলভ ইট, আমি এটা সমাধান করতে পারবো। তাহলে এটিগুলো কি বোঝাচ্ছে? ভবিষ্যৎ ইন্ডিকেশন আসতেছে না এখানে, ভবিষ্যৎকে নির্দেশ করতেছে। একই রকম ভাবে মে, আই মে গো টু ঢাকা, তাহলে কি আমি এখানে যেতে পারি, তার মানে কি এটা কিন্তু ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তাহলে সিএমডব্লিউ প্রতিটা ওয়ার্ডই আসলে কি করে? ভবিষ্যৎকে নির্দেশ করে, সেটা কিনা পরবর্তীতে হবে বা পরবর্তীতে ঘটবে এরকম কিছুকে ইঙ্গিত দেয়। এখন আমি যদি একটু বলি যে পানির কথা যেহেতু আসছে এখানে উদাহরণে, যে ইফ ওয়াটার বয়েলস, এখানে কি দেখা যাচ্ছে? যে আজকে যদি আমি পানিটা গরম করি সেই পানিটা ঠিক যেভাবে বাষ্পীভূত হয়ে যাবে, মানে বাষ্প হয়ে উড়ে যাবে। 5 দিন আগেও যদি আমি পানিটা গরম করতাম সেটাও কিন্তু বাষ্প হয়ে উড়ে যেত। এখন 5 দিন পরেও যদি আমি কোনো একটা পানি গরম করি তখন সেটাও কিন্তু কি হবে? বাষ্প হয়ে উড়ে যাবে। তার মানে ঘটনাটা কিন্তু এখানে সেম থাকছে, সেম, এমন না যে এটা হবে, এটা আসলে হয়। এটা আজ থেকে 5 দিন আগেও হয়েছিল, আজকেও হয়েছে, ভবিষ্যতে হবে। তো এই জন্য আমরা এটাকে উইল, ক্যান, মে ছাড়াই এটাকে প্রকাশ করতে পারি, যেহেতু ব্যাপারটা আসলে সাইন্টিফিক, যেহেতু ব্যাপারটা আসলে একটি ফ্যাক্ট বা ঘটনা। সেটা আজ থেকে 5 দিন আগেও যেরকম ছিল, আজকেও এরকম হচ্ছে, ভবিষ্যতে এরকম থাকবে। এই কারণে আমরা সিএমডব্লিউ ব্যবহারটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স আমরা সাধারণত করব না। ঠিক আছে, না করেও আমরা সেটাকে লিখতে পারি এবং সেখান থেকে আমরা নাম্বার বের করতে পারবো। কথাটা কি ক্লিয়ার? EduFixUp, collaborating for a better education.